ঘরের মাঠে বার্সেলোনার পরাজয়, আলভারেজের গোলে কাঁদলো বার্সা ভক্তরা। আর্জেন্টাইন ভক্তরা কি হাসলো, নাকি মনে মনে দুঃখ পেলেও তা প্রকাশ করছে না? সেই খবরটা নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা প্রশ্ন এই মুহূর্তে থেকেই যায়, তা হলো কুবার্সির ওটা কি লাল কার্ড ছিল? ফিফার নিয়ম কি বলে সেটা নিয়ে বিস্তারিত বলবো। তবে তার আগে বলে নিতে হয়, সিমিওনে যে মাস্টার প্ল্যানটা করেছিলেন বার্সাকে নিয়ে, সেই মাস্টার প্ল্যানে তিনি সফল হয়েছেন। কোনটা সেই মাস্টার প্ল্যান? তাকে যে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান, তিনি উত্তরে বলেছিলেন যে আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই কিনা সেটার চেয়ে বড় প্রশ্ন আমি বার্সাকে নিয়ে ভাবছি। আপনি ঠিক এর আগের ম্যাচটা, অর্থাৎ বার্সেলোনার বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ যে ঘরের মাঠে যে ম্যাচটা হেরেছিল, সেই ম্যাচ আর এই ম্যাচের মধ্যে তফাৎটা কোন জায়গায় জানেন? প্রায় 4 থেকে 5 জন প্লেয়ার একেবারে ফ্রেশ, নিখুঁতভাবে তাদেরকে তিনি সাইডে রেখে দিয়েছিলেন। কিসের জন্য? একটাই কারণ, সেটা হলো চ্যাম্পিয়ন্স লিগ। আপনি খুব ভালো করে দেখবেন, আলভারেজকে ওই ম্যাচে পুরোপুরি তিনি বেঞ্চে রেখেছিলেন, এমনকি তিনি তাকে খেলাতে নামান নাই। এছাড়া যেহেতু সেটা লা লিগার ম্যাচ ছিল, লরেন্তে সহ আরও একজন ডিফেন্ডার ছিলেন সাসপেনশনের কারণে তারা খেলতে পারেনি। এই যে সামগ্রিক বিষয়, এই সামগ্রিক বিষয়গুলো ধীরে 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 অ্যাথলেটিকো মাদ্রিদকে এমনভাবে সুফল দিয়েছে। আর সিমিওনে যেই ধরনের চিন্তাভাবনা করে মাঠে নেমেছিলেন, সেই জায়গায় তিনি শতভাগ সফল হয়েছেন। কুবার্সের ওই লাল কার্ডটা বার্সাকে শুধুমাত্র এই ম্যাচটা হারায়নি, বরং বলা চলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে অনেকটা পিছনে সরাই দিল। দেখুন, অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে একবার বার্সা বেশ কয়েকটা গোল দিয়ে একটা কামব্যাক করেছিল, ওই যে সেমিফাইনালের যে ম্যাচটার কথা বলছিলাম, ওই ম্যাচের মতন আর একটা কামব্যাক হবে কিনা এটা যুক্তিতর্কের খাতিরে একটু তুলে রাখা যাক। কিন্তু জিততে হলে আপনাকে 3টা গোল করতে হবে অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে। এইটা কি খুব সহজ হবে? চ্যাম্পিয়ন্স লিগের মতন একটা জায়গায় এসে মনে হয় না খুব একটা সহজ হবে। তবে বার্সেলোনা অসম্ভব বলে কোনো কিছু না, এইটা সামনে রেখে তারা হয়তো বা বিশ্বাসটা করতে পারে। প্রতিশোধ যেটাই হোক না কেন, অ্যাথলেটিকো মাদ্রিদ যেই সফলতাটা আজকে পেল অন্ততপক্ষে বার্সাকে ঘরের মাঠে, সেই সফলতার জায়গাটায় একটা জিনিস বলতে হবে যে তিনি তার মাস্টার প্ল্যান অনুযায়ী মোটামুটি সাকসেস আজকের ম্যাচটায় বলা যায়। সেকেন্ড ম্যাচে কী করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। দেখুন, এর আগের ম্যাচে অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সার কাছে যখন খেলে এবং সে ম্যাচটা হেরে গিয়েছিল, ওই ম্যাচটায় তারা কিন্তু একজন কম নিয়ে খেলেছিল এবং চেষ্টা করেছিল মোটামুটি ডিফেন্ড করার। সেখানে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়রা না থাকার পরেও মোটামুটি ঠ্যাক চালিয়েছেন, কিন্তু তবুও তিনি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরকে নিয়ে রিস্ক নেন নাই। তার কারণ লা লিগা তিনি জিততে পারবেন না, তাদের চেয়ে ভালো অবস্থানে আছে ভিলারিয়াল। সেই জায়গা থেকে সিমিওনে যেই প্ল্যানটা নিয়েছেন, সেই প্ল্যানে তিনি সফল হয়েছেন। কুবার্সির ওই লাল কার্ডটা নিয়ে যদি আপনি বলতে বলেন, তাহলে একটা জিনিস খুবই ক্লিয়ার, সেটা হলো এটা আপনি মানে পুরো বিষয়টা যদি না বোঝেন, অর্ধেক বুঝে দৌড় দিয়েন না, বিষয়টা একটু ভালো করে বুঝেন। কুবার্সির ওইটা লাল কার্ড হয় না, মানে প্রথম দেখায় লাল কার্ড হয় না, কিন্তু তার মানে কেন লাল কার্ড হয় না, কেন হলুদ কার্ড হয়, এটার একটাই মাত্র যুক্তি এবং ভ্যালিড রিজন হচ্ছে তিনি ইন্টেনশনালি ফাউল করেন নাই, বল মানে প্লেয়ারকে ট্যাকেল করে ফালাই দেয় নাই, যে কারণে তিনি এখানে একটা হলুদ কার্ডই পাবেন, ফাউল হওয়ার কারণে লাল কার্ড পাবেন না। এখন কথা হলো ভিএআর মাধ্যমে কেন তাকে লাল কার্ড দেওয়া হলো? লাল কার্ড দেওয়ার যে রিজন সেটা হলো যে যখন যেখানে তিনি ফাউলটা করেছেন, সেই ফাউলটা করার পর একমাত্র শেষ ডিফেন্ডার হিসেবে ছিলেন পাউ কুবার্সি। তার মানে তিনি যেহেতু বলের পেছনে ছিলেন এবং প্লেয়ারেরও পেছনে ছিলেন, পেছন থেকে এসে যখন তাকে মানে প্রতিহত করার চেষ্টা করেছেন, এবং সেখানে তিনি এক প্রকার আনইনটেনশনাল বলেন আর ইনটেনশনাল বলেন, ফাউল হয়ে গেছে সেখানে, কিন্তু যেহেতু তারপরে আর কোনো ডিফেন্ডার ছিল না এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল 90%-এর উপরে, দ্যাট কেস এখানে রেড কার্ড দেওয়াটা অ্যালাউ, বা রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটা যৌক্তিক। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখানে পাউ কুবার্সির ভুলটা আপনি প্রকাশ্য দিবালোকে আপনি ওইভাবে দেখতে পারবেন না, কিন্তু আপনি যদি নিয়মের জাতাকলটা খুঁজে বের করতে চান, তাহলে আপনি দেখবেন যে হলুদ কার্ড এটা ফেয়ার ডিসিশন, কিন্তু ভার বলেছে যে এখানে যেহেতু পরবর্তী আর কোনো ডিফেন্ডার নাই, সেক্ষেত্রে আর কিছু করার নাই, গোল হওয়ার চান্সেস ছিল। এখানে যদি ফাউল হয়, ইন্টেনশনাল হোক আর আনইনটেনশনাল হোক, কিছু করার নাই, ওখানে লাল কার্ডই হবে এবং সেটাই দেওয়া হয়েছে। বার্সার এই দুটো গোলের পর বার্সা সেকেন্ড লেগে ফিরে আসতে পারবে কি না এটা সময় বলে দেবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, লামিন ইয়ামাল একা যেটা করার চেষ্টা করেছেন, ওই জায়গা থেকে আরেকটু বেটার কিছু যদি একজন দুজন দিতে পারতেন, মার্কাস রাশফোর্ড দিতে পারতেন, এটা খুব বেশি ভালো দেখাতো। প্রথম যখন স্কোয়াডে মানে ঘোষণা করা হয়, তখন আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে একটা খটকা লেগেছিল, সেটা হলো ফার্মিন লোপেজকে শুরুর একাদশে না রাখা। আমি ব্যক্তিগতভাবে পছন্দ কেন করি
সেটার একটা রিজন হলো যখন ফার্মিন লোপেজ নেমেছে একজন কম নিয়ে খেলা সত্ত্বেও বার্সা যেভাবে অ্যাটলেটিকো মাদ্রিদকে প্রেস করেছে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না এবং এই জায়গায় বার্সাকে আপনি সাধুবাদ দেবেন। কিন্তু বার্সেলোনার একটা জায়গায় সব থেকে বেশি দুঃখ, সেটা হলো এই স্টেজে এসে বা চ্যাম্পিয়ন্স লিগের এরকম পর্যায়ে এসে তারা যেই ধরনের ভুলগুলো করে সেই ভুল থেকে আসলে মুক্ত যদি না হতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স লিগটা আসলে তাদের জন্য জয় করাটা খুব কঠিন হয়ে যাবে। আমি যা দেখেছি তাই আপনার সামনে তুলে ধরেছি। কোন কোন জায়গায় আপনি সমস্যা দেখেছেন, কোন কোন জায়গায় বেটার ফুটবল আপনি অনুভব করেছেন আপনি জানাবেন। এবং একই সাথে একটা জিনিস এখন এই মুহূর্তে বলতে হবে, বার্সেলোনা 2টা গোল দিয়ে সমতায় ফিরে তারপরে 3টা গোল দিয়ে পরের রাউন্ডে যাবে, নাকি রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের বিপক্ষে 2টা গোল দিয়ে একটা কামব্যাক করবে। 2 রাইভাল, 2 দলকেই করতে হবে কামব্যাক। সেকেন্ড লেগটা হবে আরও উত্তেজনার। আপনি কাকে সমর্থন করছেন, আপনার দিক থেকে আপনি কাকে এগিয়ে রাখছেন, সব কিছু জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।